দর্শক, আজকে আমরা চলে এসেছি খাগড়াছড়ির নাসিরনগরে। এখানে যে ডেইরি ফার্ম আছে, অর্থাৎ ইসলাম হোসেন ভাইয়ের ডেইরি ফার্মে জানার চেষ্টা করব উনি কিভাবে এই ফার্ম শুরু করেছিলেন, কীরকম কি খরচ হয়েছে, লাভে আছেন নাকি লসে আছেন, এখন ওনার ফার্মের কি অবস্থা এবং যাবতীয় তথ্য। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। এই যে আপনি ডেইরি ফার্ম শুরু করলেন, শুরুটা কবে থেকে? 2019 সাল থেকে। 2019 সাল থেকে, মানে শুরুর যাত্রাটা আমাদেরকে একটু বলেন। শুরুর যাত্রাটা আমি একটা ব্যাংক থেকে 15 লাখ টাকা লোন নিয়েছি, আর আমার কিছু দোকানের টাকা ছিল। আমি মুদি দোকান করতাম। মুদি দোকান করতেন? জি, মুদি দোকানটা ক্লোজ করি, ওটা সরকার আর ব্যাংক থেকে 15 লাখ টাকা নিয়েছি। ওটা দিয়ে মানে শেড এবং সব কিছু তৈরি করি। প্রথম 8টা গরু কিনছি, পরে আবার 4টা কিনছি, 12টা দিয়ে শুরু করছি। পরে 12টার থেকে আবার আরও 2-1টা ব্যাংকের সাথে যখন ফার্ম দেখাইছি, তখন তারা আমাকে আরও কিছু লোন দিয়েছে। আচ্ছা ভাই, এই যে আপনি গরু পালছেন, এখন কতগুলো গরু আছে? 42টা গাভী আছে, আর ছোট বড় 17টা বাছুর আছে। তো এখন এদের পেছনে আপনার কি পরিমাণ খরচ যায় প্রতি মাসে? প্রতি মাসে 8 লাখ টাকার উপরে যায়। 8 লাখ টাকার উপরে যায়। এবং এখানে কাজ করছেন আপনার এখানে কতজন হবে? 12 জন মানুষ কাজ করতেছে। এবার হচ্ছে আমার 2,30-35 হাজার টাকার মতো বেতন দেওয়া লাগে। 2,30-35 হাজার টাকার মতো বেতন দিতে হয়। তাহলে প্রতি মাসে এই যে আপনার খরচ আর এই যে খামার চালিয়ে নেওয়া, এটা খামার চালিয়ে নেওয়ার পর আপনার কি মনে হচ্ছে, এটা আপনি আরো বাড়াবেন বা বড় করবেন? আসলে তো মূলত খামার করছি যেন আমিও চলতে পারি, 2-1 মানুষ আরও কর্মসংস্থান হয় আমার দ্বারা। যদি আরও 2-4 জন মানুষের কারণে আমি আমার জ্ঞানে মেধা যেটা লাগছে ওটা আমি চেষ্টা করতেছি কাজে লাগানোর জন্য। তো এটার দ্বারা দেখা যায় আমার এখানে, আর আমি শহরের মধ্যে 300 লিটার দুধ সাপ্লাই দিই। আচ্ছা, আমি 300 লিটার দুধটা সাপ্লাই দেওয়াতে এরকম মানুষ ভালো দুধটা পাচ্ছে। তো সব কিছু মিলে একটা টাইমে আমার মনে হয়েছে যে দেখি হয়তো আমার আস্তে আস্তে মোটামুটি পরিবার চলার মতো যদি কোনো সুযোগ থাকে এ পর্যন্ত আমি করব। কিন্তু করার ইচ্ছা ছিল, কিন্তু মূলত আমার যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্বিষহ। মানে আপনার পরিবহন ব্যবস্থাটা আসলে ঘাটতি রয়েছে, যেটার জন্য আপনার আমার অনেক খরচ। যেমন আমার এক গাড়ি খেরানলে আমি 2,000 টাকা কিনছি, 1,500 টাকা ভাড়া। আপনার পরিবহন খরচটা বেশি পড়ে যাচ্ছে, অতিরিক্ত বেশি পড়তেছে। তাহলে যদি পরিবহন ব্যবস্থাটা আপনার এখনো এরকমই থাকে, আপনারা রাস্তার আবেদন করেছেন বা চাচ্ছেন, যদি রাস্তা না হয় সেক্ষেত্রে আপনি খামার নিয়ে কি ভাববেন? সেক্ষেত্রে আমি এটা মোটামুটি ক্লোজ করবো, এটা চিন্তা ভাবনা, বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা থাকে। এটা কারণ না হলে সম্ভব হয় না। এটা গায়ের শক্তি দিয়ে কতক্ষণ করবো, টাকা দেখা যায় দিন দিন আমার ঋণ বাড়বে। যেমন আমার এই 2 ব্যাংকে মিলে আমি গত 3 দিনে প্রায় 7 লাখ টাকা পরিশোধ করে আসছি। আচ্ছা, 1 বছরের ইন্টারেস্ট। ডেয়ারি ফার্ম করতে হয়, তাকে কম বছর ব্যাংকে 3 বছর সুবিধা দিতে হবে। 3 বছর পরে যায় সে খামার থেকে বেনিফিটের আশা করতে পারবে, শুরুর পরে 3 বছর পর থেকে। ভাই, গরুদের খাবারের কথাটা আমাকে একটু বলেন, কোথা থেকে কি নিয়ে আসেন বা আপনার উৎপাদিত খাদ্যদ্রব্য দিয়ে কি দেন? আমরা আসলে গমের ভুসি, আগে খাদ্য দাম ছিল অনেক কম। আমি যখন খামার শুরু করি তখন 1 বস্তা গমের ভুসি ছিল 700 টাকা, আর এখন 1 বস্তা গমের ভুসি 2200 টাকা। 2200 টাকা। আগে 1 বস্তা ফিট ছিল 700, 600, 750, সেটা এখন 1400 টাকা। মানে এই 5-7 বছরে একটা বড় পরিমাণ গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, বড় পরিমাণ, বিশাল গ্যাপ। যার কারণে আমরা খামারিদের, যারা প্রকৃত খামারি করে তাদের মানে হিমশিম খাইতে হইতেছে। মানে যে চালান দিচ্ছে, দেখা যায় গরু বিশাল একটা অঙ্ক খাদ্যর পিছনে চলে যাচ্ছে। কারণ ফিজিয়ান গরু পাললে ওদেরকে দানাদার খাদ্য খাওয়াইতেই হবে, না খাওয়ালে ওদের যে শরীরের মোটিভটা ঠিক থাকার জন্য ওরকম মানে এরিয়া না। আর কাঁচা ঘাস, বিশেষ করে কাঁচা ঘাসও পর্যাপ্ত লাগবে। আর যাদের কাঁচা ঘাস পর্যাপ্ত নাই তারা গরু পালতে অনেক কষ্ট। আমারও এরকম কষ্ট গেছে, কিন্তু আমি আস্তে আস্তে কিছু জমি ইজারা নিছি, 5 বছরের জন্য এরকম ইজারা নিছি।
ওদের থেকে বছরই টাকা দিয়ে। আচ্ছা, তো এখন মোটামুটি আমার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস তৈরি করছি। আপনি কি চাষ করেন কাঁচা ঘাস? চাষ করি, কাঁচা ঘাস চাষ করি, এই জন্য আমার কাঁচা ঘাস এখন আর শর্ট পড়ে না। আচ্ছা, আপনি তো খামার শুরু করেছিলেন কোনো প্রকার প্রশিক্ষণ নিয়ে না? না, কোনো প্রকার প্রশিক্ষণ নিই নাই। তো এখন যারা শুরু করবে তাদেরকে আপনি কি বলবেন? প্রশিক্ষণ ছাড়া শুরু করে আপনি আসলে কি দেখছেন? আমি মনে করি কেউ যদি প্রশিক্ষণ ছাড়া শুরু করে সে খুব লসের সম্মুখীন হবে। আমি মনে করি সে সরকারের সহায়তায় হোক, যেভাবে হোক, বেসরকারি হোক, একটা প্রশিক্ষণ নেওয়া তার উচিত প্রথমে। উচিত। আর সেটা হ্যাচারিতে হোক, ডেয়ারিতে হোক, যেটাতে যাক, যে বিষয়ের উপরে জানো ওই বিষয়ের উপরে একটা প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ নিলে সে মোটামুটি যদি তার বেনিফিটটা না বুঝতে পারে সে অল্পতে অফ করতে পারবে। আচ্ছা, এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর যে আছে সেখান থেকে কি আপনারা কোনো প্রকার প্রশিক্ষণ পান? আমি এই পর্যন্ত 2 বার পাইছি এই 7 বছরে। সেটা থেকে আপনারা আসলে কি পরিমাণ উপকৃত হয়েছেন বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই প্রশিক্ষণে অবশ্যই উপকৃত। আমি অনেক কিছু মানে ওনারা যে কথাগুলো বলছে এগুলো আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা বেড়েছে। জি ভাই, আপনার এখানে শেড কয়টা আছে? 4টা শেড আছে আমার। এই শেড করতে আপনার খরচ কিরকম হয়েছে? প্রায় 6 লাখ টাকার উপরে গেছে প্রথম 2টা, আর পরের 2টা 4 লাখ টাকা গেছে। আচ্ছা, এখানে জায়গা কতটুকু শেডগুলো করেছেন? যে 14 শতক জায়গা। 14 শতক জায়গা আর 4টা শেড। আমরা একটু ঘুরে ঘুরে আপনার গরুগুলোও দেখবো, শেডগুলোও দেখবো। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এই যে গরু কোথা থেকে সংগ্রহ করেছেন? বলে সিরাজগঞ্জ থেকে সংগ্রহ করছে। সিরাজগঞ্জ, পাবনা। পাবনা, সিরাজগঞ্জ, মানে একদম উত্তরবঙ্গ থেকে নিয়ে এসেছেন? উত্তরবঙ্গ থেকে। তো উত্তরবঙ্গ থেকে যে আপনি এই গরুগুলোকে নিয়ে এসেছেন, পরিবহন খরচ তো বেশ ভালো পড়ার কথা। হ্যাঁ, এক গাড়ি গরু আনতে গেলে প্রায় 30-35 হাজার টাকার মতো খরচ পড়ে। গরু কেনার ক্ষেত্রে আসলে আপনি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেন বা কি দেখে গরু কেনেন? প্রথম ঠকেছেন? পরবর্তী আস্তে আস্তে মানে গরুর যে বৈশিষ্ট্য, মানে কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে ওর চামড়াটা পাতল হইতে হবে, তারপরে দুধের যে উলানটা ওটার উপরে মোটা মোটা রক থাকতে হবে, বড় হইতে হবে উলানটা, একটু উলানটা বড় হইতে হবে এবং মোটা রক থাকতে হবে। শিরাগুলো মোটা থাকতে হবে। তারপরে গরুর যে পাছা সাইডটা, উলানের সাইডটা, ওই সাইডটা একটু নৌকার মতো বাস থাকতে হবে। অনেক কিছু আছে, অনেকটা গরু, এক এক গরুর এক এক, যেমন ফিজিয়ানের বেলা এক ধরনের, আবার জার্সির বেলা আরেক ধরনের। গরু কি কি জাতের আছে আপনার কাছে? আমার কাছে আছে ফিজিয়ান, জার্সি, শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। তো এই 3 প্রজাতির গরু থাকার পরে আপনার কোনটাকে আসলে মনে হয়েছে যে ওই গরুটা আসলে আমার ডেইরি ফার্মের জন্য বেশি ভালো? ফিজিয়ান গরু ডেইরি ফার্মের জন্য সবচেয়ে বেশি ভালো। ফিজিয়ান গরু দুধের দিক দিয়ে ভালো, কিন্তু এবং তার বডিটাও ভালো থাকে। আর জার্সি গরু বডি ছোট, কোনো কারণে দুধ ফল্ট হয়েছে, সে একটা একদম মোটা ছোট হয়ে যায়। এটা ছোট গরু, এটার বস্তু বিক্রি করতে গেলেও আপনি অল্প সামান্য পান। কিন্তু একটা ফিজিয়ান গরু হলে সেটা যদি দেখা যায় দুধের সমস্যা ফল্ট করছে, তখন আপনি ওই দেখা যায় তার বডিটা বিক্রি করলে মোটামুটি কিছু চালান আসবে। আচ্ছা, কিন্তু জার্সি গরু ওই শুধু দুধটাই আশা করতে পারবেন, অন্য কিছু ভালো ইয়া করে না। আচ্ছা, গরুগুলো তো আপনি দেখছি বেশিরভাগ গরুই হচ্ছে আপনি কালো রঙের নিয়েছেন, এটার কি কোনো কারণ আছে যে কালো কেন? ফিজিয়ান বেশিরভাগে কালো সাদা, ফিজিয়ান বেশিরভাগে কালো সাদা হয় বেশিরভাগ। আচ্ছা, 2-1টা অন্য কালার, রেড ফিজিয়ানও হয়, তারপরে আরো ধরনের কিছু কালার, তবে বেশিরভাগ হচ্ছে কালো সাদা। ভাই, দুধ কিরকম পান প্রতিটা গরু থেকে? দুধ আসলে গরু বুঝি, গরুর দুধ কোনোটা 15 লিটারের আছে, কোনোটা 30 লিটার আছে, 25 লিটার আছে, 18 লিটার আছে। সব গরু এক সমান না। মোটামুটি কত লিটার হয় তাহলে? মোটামুটি 320 এরকম হয়। আর এগুলো আপনি সাপ্লাই দেন কোথায়? সাপ্লাই আমার এখানে, আমি ক্যান্টনমেন্ট দুধ দিই। তারপরে এটা ওই মুক্ত মঞ্চের এখানে একটা পুরান দোকান আছে, শহীদ ভাইয়ের দোকানে, ওনার ওখানে মোটামুটি অনেক জিনিসপত্র দুধ দিয়ে বানায়, যেগুলো খুব ভালো বানায়। আচ্ছা, এর জন্য ওনার ওইখানে ভালো আমি একটা দুধ সাপ্লাই দিই, প্রায় 100 লিটারের মতো। আর ক্যান্টনমেন্ট মিষ্টি বানানোর জন্য 100 লিটারের কাছাকাছি সাপ্লাই দিই।
আর বাকিগুলো কিছু আমার এই মারমা দোকান আছে এখানে পাড়াতে, এরা আমার একবারে শুরু থেকে কাস্টমার। আচ্ছা ভাই, আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? ভবিষ্যতে যদি রোডঘাটটা সঠিক হয় তাহলে আমি অনেকগুলো স্ট্রাকচার তৈরি করছি, এগুলো বাংলা আমার অনেক টাকা লস। যদি রোডঘাটের পরিবহন ব্যবস্থাটা ভালো থাকে তাহলে আমার পরিকল্পনা আমি যেভাবে আছে খামারটা এইভাবে রাখবো, আশা করি আমার লস হবে না। মোটামুটি আমি চলতে পারবো, আমার স্টাফরাও চলার মতো আল্লাহ একটা তৌফিক দিবে। কিন্তু যখন যদি রোডঘাটের অবস্থান পরিবর্তন না হয়, পরিবহন ব্যবস্থা ভালো না হয়, তাহলে আমরা মানে লস কতদিন দিব। আর সর্বশেষ আমার একটা অনুরোধ আপনাদের মাধ্যমে, 3 পার্বত্য জেলার মধ্যে আমরা প্লেনের পশু পালন ক্ষেত্রে ডাক্তারের পশু সম্পদ থেকে যে সুযোগ সুবিধা আসে আমাদের 3 পার্বত্য জেলায় সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না। হ্যাঁ, যেমন এখন আধুনিক অনেক পরীক্ষা বাইর হয়েছে, মেশিন সরকার আছে যে রোগ নির্ণয়ের জন্য। আমাদের এখানে এগুলো কিছু নাই, আন্দাজের উপরে বলছে। আমরা ব্লাড টেস্টের কিছু নাই, গোবর টেস্ট করার কিছু নাই, এক্সরে করার কোনো কিছু নাই, এগুলো কিন্তু প্লেনে আছে এখন অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এখানে নাই। তো আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি আমাদেরকে যেন সরকার এটার সুযোগ সুবিধাটা দেয়। আমরা সরকার থেকে কোনো জিনিস এই ডেয়ারি ফার্মে ব্যবহৃত কোনো জিনিস আমরা পাচ্ছি না, কিন্তু প্লেনে বিভিন্ন জিনিস ম্যাট পাচ্ছে, তারপরে গরুর আরো বিভিন্ন দুধ দোয়ার জিনিস পাচ্ছে, বিভিন্ন কিছু। আমরা কিন্তু বৈজ্ঞানিক সুবিধাগুলো পাচ্ছেন না, যেগুলো আসলে অন্যান্য এলাকার মানুষজন পাচ্ছে। প্লেনের সবাই পাচ্ছে, আমরা পাচ্ছি না। আপনারা পাচ্ছেন না, পার্বত্য চট্টগ্রামে যারা আছেন তারাই পাচ্ছে না, এই 3 জেলা। জি, 3 জেলার মানুষ বঞ্চিত। তাহলে আপনারা চাচ্ছেন সরকারিভাবে হচ্ছে আপনাদেরকে সেই সহায়তাগুলো দেওয়া হোক, সেই চিকিৎসার সেই যন্ত্রাংশগুলো যেন পার্বত্য 3 পার্বত্য জেলায় যেন প্রত্যেক হাসপাতালে এগুলো দেওয়া হয়। আচ্ছা ভাই, আমরা এমন একটা সময় আপনার এখানে এসেছি, চারপাশে বৃষ্টি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদেরকে নতুন অনেক তথ্য জানালেন। আপনি এখনো পর্যন্ত লসে আছেন, আমরা খুব আশা করি যে খুব দ্রুত আপনার এখানে যে পরিবহন ব্যবস্থা সেটি ঠিক হয়ে যাক এবং আপনি আসলে লাভে চলে যান। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আছেন জওহরলাল চাকমা দাদা। ওনার পরিচয়টা আমরা ওনার মুখ থেকেই শুনবো। দাদা, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আমার নাম ডক্টর জওহরলাল চাকমা। আমি খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বর্তমানে আমি পিআরএলে আছি। আচ্ছা দাদা, আপনি প্রাণী সম্পদ নিয়ে কাজ করছেন কত বছর ধরে? আমি দীর্ঘ 26 বছর পর্যন্ত আমি প্রাণী সম্পদ নিয়ে কাজ করেছিলাম। 26 বছর ধরে। তো সেই যে আপনি শুরু করেছিলেন আর এখনকার খাগড়াছড়ির এই অবস্থা, মানে তফাৎ কি দেখেন আপনি? আসলে আমি যখন প্রথম চাকরিতে যোগদান করি এই বিভাগে, তখন খাগড়াছড়ি পার্বত্য জেলার যে প্রাণী সম্পদের অবস্থান খুবই ভালো ছিল না। আমি বলবো যে বর্তমানে দীর্ঘ 26 বছর পরে এখানে কিছু চোখে পড়ার মতো প্রাণী সম্পদের কিছুটা হলেও উন্নতি হয়েছে বলে আমার ধারণা। আরও যদি জানতে চাই যে বাঙালি বা আপনারা যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তার মানুষজন আছেন, তাদের মধ্যে যদি রেশিও করি তাহলে কারা এই কার্যক্রমটা এখন মোটামুটি ভালো চালাচ্ছে? এখানে পাহাড়ি জনগোষ্ঠীর কথা যদি আমি প্রথমে বলি, যে লাইভ স্টক তারা পারিবারিক পর্যায়ে লাইভ স্টক লালন পালন করে, কিন্তু খামার সেভাবে তারা করে না। কিন্তু বাঙালি জনগোষ্ঠীর কথা যদি বলি, তারা আসলে মানে খামারের দিক থেকে অনেক অ্যাডভান্স। এবং আপনি দেখবেন এখানে যত পোলট্রি খামার এবং ডেয়ারি খামার গড়ে উঠেছে অধিকাংশ কিন্তু বাঙালিরাই করেছে, এখানে বাঙালি জনগোষ্ঠীরাই করেছে। বাঙালিদের তুলনায় এই যে পাহাড়ি জনগোষ্ঠী, তাদের এই খামারের প্রতি আগ্রহ কম হওয়ার কারণ কি? এখানে আসলে ব্যাংকের যে আর্থিক সুবিধা, এই সুবিধাগুলো আসলে পাহাড়িদের ক্ষেত্রে খুবই কঠিন হওয়ার একটা কারণ একটা খামার করতে গেলে অনেক টাকা প্রয়োজন হয়। আপনি যদি নর্মালি 50,000 টাকার উপরে যদি 1 লক্ষ টাকা ঋণ নিতে চান, সেক্ষেত্রে আমাদের যে 1900 সালের যে পার্বত্য চট্টগ্রামের একটা রেগুলেশন ছিল, সেই রেগুলেশনের অধীনে পাহাড়িরা আসলে সেরকম লোন পায় না। এখানে একটা বাধা ছিল যে বেশি পরিমাণ যদি লোন নিতে চান, সেক্ষেত্রে
জেলা প্রশাসনের মহোদয় থেকে একটা পারমিশন নিতে হয়। এই পারমিশনটা আসলে সব পাহাড়িদেরকে মানে পাহাড়িদের ক্ষেত্রে পাওয়া এটা জোগাড় করা কঠিন, সেই কারণে সেটা তারা লোন নিতে পারে না, ব্যাংক থেকে লোন নিতে পারে না। আমি যদি ডেয়ারি খামারের কথা বলি, এখানে দুধের দাম কিন্তু অনেক বেশি এখানে, কিন্তু উৎপাদন সেরকম উৎপাদন না থাকার কারণটা হলো, মূল কারণ আমি বলি যে এখানে যে বর্তমানে যে এক্সিস্টিং খামারগুলো আছে, এই খামার থেকে যে দুধ তৈরি হয়, এই দুধটাও কিন্তু আসলে যে সংরক্ষণের ব্যবস্থা সেটা কিন্তু এখানে নাই, এখানে হিলে টোটালি নাই এখানে। যেমন এই খামারের কথা যদি বলি, এই খামারের যে দুধ উৎপাদন হয় এটা কিন্তু আসলে এটা সংরক্ষণের ব্যবস্থা এখানে না থাকার কারণে তারা কিন্তু দিনের দুধ দিনে বিক্রি করতে হচ্ছে, যদি না পারে দুধটা নষ্ট হয়ে যায়। এখানে সিলিং পয়েন্ট দরকার দুধ সংরক্ষণের, সেই সিলিং পয়েন্টটা নাই, সেটা সরকারি পর্যায়েও নাই, সেটা বেসরকারি পর্যায়েও নাই। এই বিষয়ে আমরা এখানকার আপনারা জানেন যে উন্নয়ন কর্তৃপক্ষ বলতে আমরা পার্বত্য জেলা পরিষদকে বুঝি। এখানে যে পার্বত্য জেলা পরিষদ আছে তাকে আমরা বলেছিলাম যে এখানে সিলিং পয়েন্ট স্থাপন করার জন্য, যাতে এখানে ডেইরি খামারি এখানে যাতে উদ্যোক্তা যাতে গড়ে ওঠে, কিন্তু আসলে আমরা সেরকম কোনো পরিষদ থেকে কোনো সাড়া পাইনি। আচ্ছা, এই যে যারা ফার্ম করছেন, আপনারা এতদিন ধরে কাজের অভিজ্ঞতা থেকে কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে বেশি আসে? এখানে সাধারণত বিভিন্ন রোগের চিকিৎসা নিয়ে বেশি মানে আমাদের কাছে লোক আছে, টিকার জন্য নিয়ে আছে, অনেকেই আছে যারা উদ্যোক্তা হতে চায়, যারা খামার করতে চায়, তারাও কিন্তু আমাদের থেকে মানে পরামর্শের জন্য আমাদের কাছে আছে। দাদা, এই পার্বত্য অঞ্চলে যারা নতুন করে ফার্ম করতে চায় বা এই বিষয়ে আগ্রহী, তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? কিভাবে শুরু করলে আসলে ভালো হবে? আমি মনে করি যে প্রাণী সম্পদ তাদের নিজস্ব যদি পরিকল্পনা থাকে খামার করবে, সেক্ষেত্রে অবশ্যই প্রাণী সম্পদ বিভাগের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আসলে খামার করতে গেলে অভিজ্ঞতা ছাড়া করা যাবে না, তাদের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগ সবসময় উন্মুক্ত। আমরা ইনে গ্রুপ না দিতে পারলে, প্রশিক্ষণ না দিতে পারলে আমরা ব্যক্তি পর্যায়ে আমরা সেটা পরামর্শ দিয়ে থাকি প্রশিক্ষণ আকারে। আচ্ছা, ব্যক্তি পর্যায়ে আপনারা এখনো দিচ্ছেন? এখনো দিচ্ছি আমরা। আচ্ছা, সেক্ষেত্রে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করছেন যে নতুন করে এই অঞ্চলগুলোতে আসলে খামার হোক? আমাদের কার্যক্রমের অংশ হিসেবে আমরা প্রায় সময় আমরা গ্রামে যাই, গ্রামে গিয়ে খামারিদের সাথে আমরা উঠান বৈঠক করি। সেই উঠান বৈঠকেও আমরা কিন্তু এই পরামর্শগুলো দিয়ে থাকি যে প্রাণী সম্পদ বিভাগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগে আসলে যাদের সামর্থ্য আছে তাদের আসলে এই সেক্টরে কিছু বিনিয়োগ করা দরকার, এবং আমাদের প্রাণী সম্পদের যে উৎপাদন, সেই উৎপাদনটা এখানে বাড়ানো দরকার। এটা আমরা সবসময় খামারিদের কাছে এটা আমরা বলে আসছি। আচ্ছা, আপনার এই 25-26 বছরের প্রাণী সম্পদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, সারা দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরই মধ্যে আমরা চলে এসেছি খাগড়াছড়ির নাসিরনগরে মোহাম্মদ ইসলাম হোসেন ভাইয়ের যে ডেইরি খামার রয়েছে সেখানে। সবসময় আমরা আপনাদেরকে সফলতার গল্পই দেখিয়ে থাকি, কিন্তু আজকে কিন্তু আমরা দেখিয়েছি ওনার লসে থাকার গল্প। একটা খামার শুরু করার আগে আসলে বিভিন্ন জিনিস আমাদের মাথায় রেখে শুরু করতে হয়। সবসময় যে ফার্ম আসলে আমাদেরকে লাভেই নিয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আজকের পর্ব থেকে আপনারা জানতে পারলেন একটা ফার্ম শুরু করার আগে আপনাদের কোন কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।